প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 অর্থাৎ গতিবিদ্যা ডায়নামিক্স চ্যাপ্টারটির ধারাবাহিক আলোচনা করছিলাম। সেই ধারাবাহিক আলোচনার 3 নম্বর পর্বে বা 3 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে একদম এই চ্যাপ্টারের শুরুতেই আলোচনার শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডায়নামিক্স চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় এবং তুমি যদি একদম ডিটেইল লেভেলে করতে চাও তাহলে আমার লেকচারগুলো একদম প্রত্যেকটা লেকচার A to Z তুমি খুব সুন্দরভাবে ফলো করবা, নোট করবা, বোঝার চেষ্টা করবা। প্রয়োজনীয় লেকচারগুলো তুমি বারবার দেখবা, কারণ এই চ্যাপ্টারে কিন্তু অনেক ডিটেইল জিনিস তোমাকে জানতে হবে। হ্যাঁ, অনেক ডিটেইলভাবে তোমাকে জানতে হবে। অনেকে আছে, অনেক জায়গাতে তুমি দেখবা, অনেক প্ল্যাটফর্মেই দেখবা যে মোটামুটি দায়সারা গোছের একটা লেকচার দিয়ে শেষ করে, বা লেকচারের মধ্যে অনেক বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলে লেকচারটাকে বড় করার চেষ্টা করে, অযথাই চেষ্টা করে, যেটা আসলে একেবারে ঠিক নয়। তবে এটা ঠিক যে এই চ্যাপ্টারে আসলে পড়ার মতো জিনিস অনেক কিছু আছে। দ্যাটস ওয়াই পড়ার মতো করেই এটাকে কিন্তু পড়তে হবে। এবং আমি অনেক জায়গাতে দেখেছি যে অনেক প্ল্যাটফর্মে যে পড়িয়েছে কিন্তু কোনো আগাগোড়া নেই, কোনো আগামাথা নেই, এখান থেকে একটু ওখান থেকে একটু, এই টাইপ থেকে একটা ওই টাইপ থেকে একটা। না, এটা আসলে শেখার সিস্টেম না। আমি অফলাইনে পড়াই বা অনলাইনে যেখানেই পড়াই, আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টসদেরকে পুরো অধ্যায়টা সুন্দরভাবে গুছিয়ে তার সামনে প্রেজেন্ট করতে। গুছিয়ে প্রেজেন্ট করার মূল কথা হচ্ছে আগে তোমার স্টুডেন্টদেরকে তোমার টাইপসগুলা আগে আমার বুঝাতে হবে। যেমন আমি ফার্স্ট অফ অল বলেছি, গতিবিদ্যাকে মেইনলি 3টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা যাবে। একটার সাথে একটা অ্যামালগ্যামেট করা যাবে না, জগা খিচুড়ি করা যাবে না। আগে তোমাকে 3টা টাইপ পৃথকভাবে বুঝতে হবে। একটা হচ্ছে রৈখিক বা একমাত্রিক গতি, একটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, একটা হচ্ছে কৌণিক গতি। তো দ্বিমাত্রিক গতির আলোচনাটা আমি আগে শুরু করেছিলাম, যেটার মধ্যে আছে প্রাস। এই প্রাস কথাটা ছোট হলেও প্রাসের যে বিস্তৃতি এটা কিন্তু আসলে অনেক বেশি। এই প্রাসের মধ্যে আবার টাইপস আছে কিন্তু 6টা। আমি বাংলাদেশের ইতিহাসে যত প্রশ্ন হয়েছে বা আমাদের প্রচলিত যত বই আছে, ইসাক স্যারের বই, তপন স্যারের বই, সেলু স্যারের বই, গিয়ার স্যারের বই, বা বাজারে আরও যত বই প্রচলিত আছে, সব কিছু অ্যানালাইসিস করে আমি কিন্তু টোটাল 6 ধরনের বা 6টা নিয়মের 6টা ক্যাটাগরির প্রবলেমস আমি পেয়েছি। এবং আমাদের বাজারের কোনো বইতেই 6টা ক্যাটাগরিকে ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করে নাই, কিন্তু আমি সেই কাজটা করব। এবং তোমার অ্যাজ এ স্টুডেন্ট দায়িত্ব হইল এই 6টা ক্যাটাগরিকে আমার কাছ থেকে ভালোভাবে বুঝে নেওয়া এবং প্রত্যেকটা টাইপস আলাদা আলাদাভাবে বুঝতে হবে, কারণ প্রত্যেকটা টাইপসের ম্যাথ প্রবলেম কিন্তু আলাদা আলাদা। তো এগুলোকে যখনই তুমি একসাথে মিশাই ফেলবা, জগা খিচুড়ি হয়ে যাবে, তখন কিন্তু তুমি এই প্রবলেম থেকে আর বের হয়ে আসতে পারবা না। এই জন্য টাইপ ভিত্তিক বুঝে বুঝে অগ্রসর হওয়াটা, সুন্দরভাবে গুছায় নেওয়া যে ইয়েস এই টাইপ, এই টাইটেল এই কথা বলেছে, তাহলে এর অঙ্কগুলো এরকম হয়। আচ্ছা, তাহলে এই আরেকটা টাইপ এখান থেকে এইরকম, তাহলে এইভাবে একটার সাথে যখনই একটা মিশাবা, বা অনেক জায়গায় দেখবা যে যারা একসাথে সব কিছু আলোচনা করবে, এখান থেকে একটু ওখান থেকে একটু, হ্যাঁ, এই আলোচনায় কিন্তু আসলে কোনো ভ্যালু নাই। তোমাকে গুছাই নিতে হবে বিষয়টা। যে তোমাকে পড়াবে তাকেও গুছাই দিতে হবে এবং তুমি পড়বা, তোমাকে গুছায় নিতে হবে। সো এইভাবে আমি তোমাকে আগে মেন্টালিটিটা আমি ক্লিয়ার করে নিলাম তোমার জন্য। প্রাসের এর আগে আমি বলেছি যে 6টা কনসেপ্ট আমি আলোচনা করব। 2টো কনসেপ্ট অলরেডি আলোচনা করেছি, প্লেলিস্টে আছে, ক্লাস 1 ক্লাস 2 দেখে নিবা যদি মিস করে থাকো। আজকে 3 নম্বর ক্লাস। তো 3 নম্বর ক্লাসে আমাদের প্রথম যে আলোচনাটা, সে আলোচনাটা হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের আলোচনা। রাইট, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের আলোচনা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্ষেত্রের আলোচনা। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের আলোচনা। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস বলতে আসলে কি বোঝায়? ধরো তোমার অবজেক্টটা এরকমের একটা উচ্চতার কোনো একটা জায়গায় তুমি আছো, তুমি একটা বিল্ডিংয়ের ছাদে আছো, বা একটা গাছের উপরে আছো, বা একটা দেয়ালের উপরে আছো, বা কোনো একটা পাহাড়ের উপরে আছো। সেইখান থেকে, সেরকম একটা জায়গা থেকে তুমি আনুভূমিক বরাবর, একদম আনুভূমিক বরাবর, দেখো তাহলে তুমি এইভাবে নিক্ষেপ করবা। এভাবে আনুভূমিক বরাবর মানে হচ্ছে একদম ইনিশিয়ালি এখানে যে অ্যাঙ্গেলটা হওয়ার কথা সেটা কিন্তু আসলে 0 হবে। মানে
ছাদের উপর দাঁড়িয়ে ধরো সৈন্যরা কি করে, গুলি করে ছাদের উপর দাঁড়িয়ে একদম বরাবর, উপরেও না নিচেও না, একদম বরাবর যখন গুলিটা করে, রাইট, একদম বরাবর, ওই সময় কোনো অ্যাঙ্গেল আসলে ক্রিয়েট হয় না। দ্যাটস ওয়াই এই যে থিটা নট ইকুয়ালস টু এখানে 0 ডিগ্রি। তো যখন তুমি দেখবা বলবে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, তখন তুমি বুঝবা যে একটা সার্টেন উচ্চতা থেকে আনুভূমিক বরাবর, রাইট, একদম এক্স অক্ষ বরাবর তুমি ঠেলে দিচ্ছ। বিষয়টা এরকম, একদম বরাবর ঠেলে দিলে ইনিশিয়ালি কোনো অ্যাঙ্গেল কিন্তু এখানে জেনারেট হয় না। ইয়েস, টি সময় পর বা আফটার সাম টাইমস এখানে প্রাসটা তার যে ট্র্যাজেক্টরি, এইখানে সে একটা অ্যাঙ্গেল, ওই ইনিশিয়াল পয়েন্ট বা নিক্ষেপণ বিন্দুর সাপেক্ষে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, কিন্তু একদম ইনিশিয়ালি, একদম শুরুতে সে কিন্তু কোনো অ্যাঙ্গেল আসলে ক্রিয়েট করে না। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। ফাইন। তো এখান থেকে আমরা এটাকে নিক্ষেপ করলাম, লঞ্চ করলাম 0 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স অক্ষের সাথে। তো আফটার সাম টাইমস আমরা ধরে নিচ্ছি আমাদের অবজেক্টটা এরকম একটা পজিশনে এসে পৌঁছাইছে, এবং যেটার আমরা স্থানাঙ্ক নিচ্ছি পি অফ এক্স কমা ওয়াই, যেমনটা আমরা আগেও নিয়েছিলাম। তো এই জায়গাটা আমাদের এই যে ভূমির দিকে সরেছে কতটুকু, এক্স পরিমাণ, এবং উপর থেকে কতটুকু নেমেছে সেটা তুমি বুঝতে পারছো, সেটা হচ্ছে ওয়াই পরিমাণ। ওকে, আর এখানে আমাদের একটা নতুন বেগ জেনারেট হবে, সেটাকে আমরা বলতে পারবো ভি, একদম স্পর্শক বরাবর আঁকাবা। তো সেই ভি এর আবার দুইটা উপাংশ, একটা হইল ভি এক্স আর একটা হইল ভি ওয়াই আমরা নিতে পারতেছি। ফাইন। তো আগের মতো আমি হিসাবটা যদি করি, যে আদি নিক্ষেপণ বেগ ভি নট হলে, আদি নিক্ষেপণ বেগ মানে একদম আমি যে বেগে লঞ্চ করলাম সেই বেগটা ভি নট হলে, ভি নটের আনুভূমিক উপাংশ, রাইট, ভি নটের আনুভূমিক উপাংশ উইল বি ভি এক্স নট, মানে হচ্ছে ভি নট কস থেটা নট। এটা কিন্তু সেই প্রথম যে ক্ষেত্রটা ওটার মতোই। আর ভি নটের উলম্ব উপাংশ তাহলে কত হবে বলে ফেলো, ভি ওয়াই নট, ভি নট সাইন থেটা নট। এইটুকু একেবারে ম্যান্ডেটরি, এইটুকুতে কোনো ধরনের কোনো চেঞ্জ নাই। এবার নিক্ষেপের টি সময় পর, নিক্ষেপের টি সময় পর অর্জিত বেগ, স্বাভাবিক তোমার বস্তুটাকে তুমি যখন নিক্ষেপ করবা তখন তুমি একটা আদি বেগে নিক্ষেপ করবা, যেটাকে আমরা ভি নট বলি, একদম এই পয়েন্টে। বাট কিছু সময় ট্রাভেল করার পর তার ট্র্যাজেক্টরি বা তার গতিপথের যেখানে আইসা সে পৌঁছাইলো, ওখানে কিন্তু তার একটা নতুন বেগ জেনারেট হয়েছে। সেই বেগটা কিন্তু আসলে ভি হচ্ছে তার বেগ। তো সেই যে বেগটা দেখো, নিক্ষেপের টি সময় পর, কত সময় পর, টি সময় পর তার অর্জিত বেগ ভি হলে, এই ভি এরও কিন্তু দুইটা উপাংশ হবে, রাইট। আমরা লিখতে পারবো ভি এর আনুভূমিক উপাংশ, দ্যাট ইজ ভি এক্স, আগের মতোই ভি এক্স নট প্লাস হচ্ছে জিটি। তো এখানে ভি নট কস 0 ডিগ্রি দিব, আর জিটি 0। কেন 0 সেটাও আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, কারণ এটা যেহেতু বলেছে যে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, এটা এই ব্যাখ্যাটা আমি আগেও দিয়েছি। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস হওয়ার কারণে এখানে জি এর উপাংশ শূন্য হয়, তাই জন্য জিটা থাকে না। তাহলে শুধুমাত্র ভি নট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তাহলে ভি এক্স ইকুয়ালস টু দাঁড়ালো শুধুমাত্র কি, ভি নট। ওকে, আমি এটা লিখে দিচ্ছি এখানে, ভি এক্স ইকুয়ালস টু ভি নট বের হয়ে গেল। এবার ভি এর উলম্ব উপাংশ ভি ওয়াই নট প্লাস জিটি, এটা আমরা লিখলাম। তো ভি নট সাইন 0 ডিগ্রি প্লাস হচ্ছে জিটি, যেহেতু তুমি নিচে নামতেছো, জি এর দিকেই যাচ্ছ, এই জন্য আমি জি কে পজিটিভ ধরেছি। ওকে, এটা 0 ডিগ্রি হয়ে গেল, তার মানে অনলি কি চলে আসতেছে, জিটি। তার মানে ভি ওয়াই ইকুয়ালস টু আমরা শুধুমাত্র লিখতে পারতেছি জিটি। ঠিক আছে, তাহলে আমাদের ওই পি বিন্দুতে আমাদের বেগটা যদি ভি হয়, সেই ভি এর কিন্তু দুইটা উপাংশ ক্রিয়েট হয়েছে, ভি এক্স এবং ভি ওয়াই। অতএব টি সময় পর, মানে নিক্ষেপের টি সময় পর পি বিন্দুতে মোট বেগ, অথবা অনেকে এটাকে লব্ধি বেগ বলতে পারে, লব্ধি বেগ ভি ইকুয়ালস টু
ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কোয়ারের রুট, উইচ মিনস ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে জিটি। ওকে, মনে রেখো আমি কিন্তু বারবারই বলতেছি তোমাদেরকে যে আমাদের পাশে কিন্তু অনেকগুলো সিচুয়েশন, তো এই সিচুয়েশন অনুযায়ী প্রত্যেকটা সিচুয়েশন বুঝে বুঝে নিতে হবে, নাহলে কিন্তু এটা কি হবে, জগা খিচুড়ি হয়ে যেতে পারে। যেমন এই যে সিচুয়েশনটা, এটা কিন্তু অন্যদের সাথে মিলবে না। হ্যাঁ, প্যাটার্নটা একই রকম, ফার্স্টে ভি নটের দুইটা উপাংশ, এটা আগেও ছিল, সামনেও আসবে, নির্দিষ্ট একটা সময় পর বেগ, তার দুইটা উপাংশ, ইয়েস প্যাটার্ন ঠিক আছে, কিন্তু দেখো প্রত্যেকটা জায়গায় সূত্র কিন্তু ডিফারেন্ট হচ্ছে, রাইট? এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে আশা করি এই পুরো বিষয়টা এই এতটুকু তোমার ঠিকঠাক মতো তোলা হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর একটা বিষয় একটু ক্লিয়ার করব। অনেকে আমাকে অনেক সময় বলে যে প্লাস মাইনাসের বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন থাকে, তো খুবই মনোযোগ সহকারে এখন থেকে নেক্সট কয়েকটা মোমেন্ট, কয়েকটা মিনিট তুমি সুন্দরভাবে খেয়াল করবো। এই প্লাস মাইনাসের বিষয়টা আমি তোমাকে ক্ল্যারিফাই করছি। দেখো, প্লাস মাইনাস নিয়ে আশা করি আজকের পর, এই ক্লাসের পর আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ প্লাস মাইনাস নিয়ে। মুছি, দেখ কয়েকটা সিচুয়েশন আমি বলি। ধরো 1 নম্বর সিচুয়েশন, আমরা ভূমিতে আছি, ভূমি থেকে কাউকে উপরের দিকে আমরা নিক্ষেপ করব, এরকম সিম্পল। আমি প্রাসের কথা বলছি না, আমি ধরো আমি একটা বস্তুকে আমি নিক্ষেপ করছি। এখন কোনটা প্লাস কোনটা মাইনাস কি হবে সবসময় মনে রাখো যে আমরা যদি উপরের দিকে যাই, এই উপরের দিকে যত কিছু থাকবে, যতগুলো ভেক্টর আসবে তাদেরকে আমরা প্লাস ধরবো, আর উপর থেকে ওইটার সাপেক্ষে যখন নিচে নামবো তখন আমরা সেই বিষয়টাকে মাইনাস ধরবো। তুমি অথবা উল্টায় ধরতে পারো, যে নিচের দিকে বা নিম্নমুখী ভেক্টরগুলোকে তুমি প্লাস নিতে পারো, বা ঊর্ধ্বমুখী ভেক্টরগুলোকে তুমি মাইনাস নিতে পারো, যে কোনো একটা। আমি ধরলাম যে আমার ভেক্টরগুলো যদি ঊর্ধ্বমুখী অবস্থায় থাকে আমি তাদেরকে প্লাস বলবো, নিম্নমুখী অবস্থায় থাকলে আমি তাদেরকে মাইনাস বলে আমি ধরে নিলাম। ফলো করো। তো আমি যখন বস্তুটাকে এখান থেকে লঞ্চ করলাম, সাপোজ আমার বস্তুটা হচ্ছে এই পজিশনে আছে, এই বিন্দুতে, আর এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটে আমার উলম্ব উপাংশ 0 হয়, আমি জানি বেগের উলম্ব উপাংশটা 0 হয়ে যায়। বস্তুটা তখন শুধুমাত্র বস্তুর একটা আনুভূমিক উপাংশ থাকে vx, এবং ওইটার মাধ্যমে সে আবার নিচে নামতে পারে, এটা আমি জানি। ফাইন। তো এই বিন্দুর কথা যদি আমি বলি, তুমি দেখো এই বিন্দুতে যখন তুমি বস্তুটা পাঠাবা, এখান থেকে কিন্তু তুমি একটা বেগে তাকে লঞ্চ করছো, তাই না? তাহলে বেগে লঞ্চ করছো, তার মানে তোমার আদিবেগ কিন্তু উপরের দিকে। আচ্ছা, এইখানে তোমার একটা নতুন বেগ আসবে, সেটা হচ্ছে ভি। সেটাও কিন্তু ডিরেকশন কেমন হবে, ঊর্ধ্বমুখী কিন্তু হবে, রাইট? এরকম ঊর্ধ্বমুখী কিন্তু হচ্ছে, ইও ঊর্ধ্বমুখী, ভিও ঊর্ধ্বমুখী, বাট তোমার অভিকর্ষজ ত্বরণ অলওয়েজ কিন্তু যেই পজিশনে থাকো না কেন খাড়ার নিচের দিকে কাজ করে। তো আমি যখন বলবো ভি ইকুয়ালস টু ইউ জিটি, রাইট? তাহলে আমি দেখো, আমি যেহেতু উপরটাকে পজিটিভ ধরেছি, তো ভিও পজিটিভ, ইউ কিন্তু আমি অবশ্যই পজিটিভ বলবো। জি নেগেটিভ কেন বলবো, কারণ জিটা নিচের দিকে, এবং এই পজিটিভ এই চিহ্নটা কিন্তু দেওয়া লাগে না। আর যেহেতু আমি ভি বের করবো, এই জন্য ভির আগে প্লাস মাইনাস না দিলেও চলবে, কারণ এটা অটোমেটিক্যালি এটা আনসারটা আমরা এখান থেকে দেখতে পারবো আনসারটা কেমন এসেছে। ওকে, মানে এইটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুর আগ পর্যন্ত হিসাবে, যে এখান থেকে যে কোনো পয়েন্ট নিব, বাট সেটা কেমন হবে, সর্বোচ্চ উচ্চতার আগ পর্যন্ত। আবার আমি যদি বলি এইচ ইকুয়ালস টু ইউটি হাফ জিটি স্কোয়ার, তো যেহেতু আমি উপরের দিকে মারতেছি, উপরের দিকে মারলে যেটা হবে, এইখান পর্যন্ত আমার বস্তুর যে সরণ হবে, সরণটা কিন্তু হবে এইচ। বস্তু যে পথেই যাক, বস্তু বাঁকা পথে যাক বা উপর থেকে এসে এখানে নামুক বা যেটাই হোক, ভূমি থেকে তোমার সরণ কিন্তু আসলে এই যে সরাসরি যে ডিস্টেন্সটা, রাইট? এই সরাসরি ডিস্টেন্সটা হচ্ছে তোমার সরণ, উলম্ব সরণ বলে এটাকে ভূমি থেকে। তো ওই উলম্ব সরণটাও কিন্তু আসলে এখানে কেমন, ঊর্ধ্বমুখী, এখান থেকে এই পর্যন্ত ছিল। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে এইচটাকেও মাইনাস বলতে পারবো না, এইচ প্লাস, এটাও প্লাস, শুধু এখানে মাইনাস আসবে, যেটা কিনা কি কারণে হচ্ছে, জি এর কারণে। তো এত এক্সপ্লেনেশন না দিয়ে আমরা কিন্তু এতটুকু জানতাম যে নিক্ষিপ্ত বস্তুর জন্য এই একটা আসে, এই একটা আসে, ঠিক আছে? ওইটা ঠিক আছে, ওইটা 9-10 অবধি ঠিক আছে, বাট এখন তোমাকে কিন্তু বুঝতে হবে, কারণ এখন কিন্তু পুরাপুরি ওই 9-10-এর সিনারিও মনে রেখে ক্যালকুলেশন করলে অনেক জায়গায় কিন্তু আটকে যেতে হবে। তো এই জন্য এখনকার হিসাব নিকাশে কিন্তু তোমাকে খুবই কি হতে হবে, সাবধানী হতে হবে, রাইট? এটা ঠিক আছে, এটা আমাদের নর্মাল হিসাবের মতোই হচ্ছে। আর সবসময় মনে রাখবা, তুমি যেটা বের করবা সেটাকে প্লাস মাইনাস ধরার কোনো দরকার নাই, কারণ সেটা যদি প্লাস হওয়ার থাকে অ্যান্সার এমনিতেই প্লাস আসবে।
সেটা যদি মাইনাস হওয়ার থাকে তাহলে মাইনাস এমনিই আসবে, সেইটাকে প্লাস মাইনাস ধরার আলাদা করে কোনো দরকার নেই। আবার ধরো বস্তুটা ঘুরে এবার এই পজিশনে আসছে, এরকম একটা পজিশনে, তুমি ফলো করো, এরকম পজিশনে বস্তুটা এই যে এখানে তার উলম্ব উপাংশ শূন্য হয়ে গেছিল, সে নিচে নামতেছে, এই পজিশনে তার বেগ কিন্তু আসলে নিম্নমুখী, গ্র্যাভিটিটাও কিন্তু আসলে কি বলতো নিম্নমুখী। আচ্ছা, আবার এই পজিশনের কথা যদি তুমি বলো, এই পজিশনটা এখানে বস্তুর যে আসলে সরণ, উলম্ব সরণ, সেটা কিন্তু ওই আগের মতোই কিন্তু, তাই না, চেঞ্জ হয় নাই কিন্তু। অনেকে ভাবতে পারে যে এই টোটালটা হয়তো বা সরণ না, ওইটা সরণ না, তোমার বস্তু যেখানে আছে সেইখান থেকে ভূমির যে সরাসরি দূরত্ব ওটাকে বলে সরণ বা উলম্ব সরণ। তো এরকম সিচুয়েশন আমরা কি করব, ভি ইকুয়ালস টু ইউ জিটি। দেখো আমি কিন্তু উপরে মারছিলাম, ইউ ঠিক আছে, আবার আমি যেদিকে মেরেছিলাম সেইটার সাপেক্ষে যখন আমরা হিসাব করবো, আমি যেহেতু ভূমিতে আসি, তো ভূমির সাপেক্ষে যখন আমি হিসাব করতে যাব, আমি যখন এখানে ইউ মাইনাস জিটি লিখবো, এইখানে এটাও কিন্তু আসলে তখন কি হওয়া উচিত বলো, মাইনাস হওয়া উচিত, কারণ ইউ তো ঊর্ধ্বমুখী ছিল, জি নিম্নমুখী ছিল, এই জন্য ইউ প্লাস জি মাইনাস, আবার ভি দেখা যায় নিম্নমুখী, এই জন্য ভি মাইনাস, ফাইন। তো এটা হওয়ার কথা। আমি যদি এখানে টি বের করতে চাই তাহলে আমি এটাই কিন্তু লিখবো, ওকে, কিন্তু আমি যদি ভি বের করতে চাই তাহলে আর এখানে মাইনাস বা প্লাস কিছু দেওয়ার দরকার নেই, কারণ তখন অটোমেটিক্যালি এই অ্যান্সার কিন্তু নেগেটিভ, ঋণাত্মক আসবে। তুমি করে দেখতে পারো, ঠিক আছে। ধরো তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো, সর্বাধিক উচ্চতায় উঠতে লাগে 8 সেকেন্ড, বুঝবা, আমি যদি 5 সেকেন্ডের হিসাব করি তাহলে অ্যান্সার নেগেটিভ কিন্তু আসবে না, বাট আমি যদি 8-এর পরে ধরো আমি 15 সেকেন্ডের জন্য হিসাব করলাম, তাহলে দেখবা ডেফিনেটলি এখানে অ্যান্সার কিন্তু মাইনাস চলেই আসবে, কারণ ততক্ষণ সর্বাধিক উচ্চতা ক্রস করেই ফেলেছো তুমি। তো সর্বাধিক উচ্চতা ক্রস করার পরে এই ভি এর অ্যান্সার অটোমেটিক্যালি মাইনাসই আসবে, ঠিক আছে। এই জন্য ওখানে আলাদা করে মাইনাস দেওয়ার কিছু নাই, ওটা অটোমেটিক্যালি মাইনাসই আসবে। আচ্ছা, আর এইচ এর হিসাবটা সে আগের মতোই হবে, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ আমার উলম্ব দিকেই, মানে আমি যদি এখন এখানে থাকি, ভূমি থেকে আমার উলম্ব সরণ এইটাই, ওটা ঠিক আছে, ওটা ঊর্ধ্বমুখী সরণ, ওটা প্লাসই হবে, এটা ইউ এটাও প্লাস হবে কারণ আমি উপরেই মেরেছিলাম, আর জিটা নেগেটিভ হবে, এটা কিন্তু ঠিক আছে। ওকে, আশা করি তুমি হিসাবটা ফুললি ক্লিয়ার হইতে পারছো। এবার নেক্সটটা দেখো, যখন আমরা ডাইরেক্ট এরকম হিসাবটা করব, উচ্চতা থেকে, এই যে উচ্চতা থেকে যখন আমরা ডাইরেক্ট এভাবে ফেলে দিচ্ছি, ডিরেক্ট ফেলে দিচ্ছি, এখন তো আমার আদিবেগ নিচের দিকে, নির্দিষ্ট সময় পর ধরো আমার বস্তু, আমি এখানে হিসাব করব ভি, সেটাও নিম্নমুখী, গ্র্যাভিটি নিম্নমুখী, সবই নিম্নমুখী, এখানে তো আর উপরের দিকে কোনো হিসাব নিকাশ নাই, এই জন্য এখানে কোনো ঝামেলা হয় না, এটা ডিরেক্ট পড়ন্ত বস্তুর সূত্র দিয়ে কিন্তু আমরা করতে পারি, কারণ আমরা জানি যে এখানে সব কিছু আসলে একই দিকে যাচ্ছে, এই জন্য আমাদের এখানে এক্সট্রা কোনো সাইন নেওয়ার দরকার নেই। যেমন আমি যদি এখান থেকে বস্তুকে ফেলে দিই, বস্তু কতটুকু সরণ কভার করবে, এই সরণ কভার করবে, এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, এই জন্য এখানে এক্সট্রা করে কোনো মাইনাস প্লাসের কোনো চিন্তা করাই লাগে না। আচ্ছা, তাহলে লাগে কোথায় লাগে, দেখো আরেকটা সিচুয়েশন আছে খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি ফার্দার ডিসকাশনে আসবো, তার আগে আমি একটু বলে রাখি, যখন কিনা এরকম হয় বস্তুটাকে এইভাবে মারা হয়, এভাবে, তাহলে কি হলো টাইপটা হলো যে উচ্চতা থেকে উপরে মারবো, দেন বস্তুটা ওই নিক্ষেপণ বিন্দু যেটা ছিল ওই নিক্ষেপণ বিন্দু থেকে আরো নিচে চলে আসবে। এই যে আমার নিক্ষেপণ বিন্দু কোনটা, এটা আমি উপরের দিকে মারছি, তার মানে আমার ইউ আদিবেগ কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, এবার ঊর্ধ্বমুখী ছিল, বস্তুটা একটা সার্টেন টাইম পর্যন্ত এখানে উঠেছে, এইটা হচ্ছে তার এইচ ম্যাক্স, উঠে আবার নেমেছে এবং এই লেভেল পর্যন্ত কিন্তু সে আবার আসছে এবং তার নিচে নেমে গেছে। এটা যদি হয় তোমার সিচুয়েশন, তাহলে কিন্তু একটু ডিফারেন্ট কেস, এখানে কয়েকটা কেসে আমরা ভাগ করব। যেমন আমি যদি এখানে এ বিন্দু নেই, এটার জন্য যদি হিসাব করি, এখানে ইউ ঊর্ধ্বমুখী, ভিও কিন্তু ঊর্ধ্বমুখী, এবং এইচ যেমনটা বলছিলাম, এই যে এ লেভেল থেকে আমার ঊর্ধ্বমুখী সরণ, কিন্তু জি কোন দিকে, নিচের দিকে, তাহলে এ বিন্দুতে ভি ইকুয়ালস টু ইউ, হিসাব করে বলো, এটা উপরে, এটা উপরের দিকে, শুধুমাত্র জি নিম্নমুখী, ডাইরেক্ট লিখে দিলাম, আর এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ জি হচ্ছে নিম্নমুখী কাজ করে। আর আমি যদি এখানে হিসাব করতাম, এখানে বি বিন্দুতে তুমি দেখো ইউ ঊর্ধ্বমুখী ছিল, এখানে ভি কিন্তু নিম্নমুখী অবশ্যই, এবং এইচ ঠিক আছে, এইচ এর কোনো সমস্যা নেই, কারণ এখানের এইচ আর এখানকার এইচ কিন্তু দুইটাই কেমন, সমান, একই, এটা ঊর্ধ্বমুখী, এটা ঠিক আছে, আর জি কোন দিকে, নিচের দিকে কাজ করে, তাহলে আগের মতো
এখানে আমাকে কি করতে হবে, আমার ভিটা যেহেতু নিম্নমুখী এটাকে আমার মাইনাস দিতে হবে, পরবর্তীতে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেলে ভি ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস হচ্ছে কি হবে জিটি হবে। আর যখন কিনা খেয়াল করো, যখন কিনা তুমি ভি বের করবা, যখন তুমি ভি বের করবা তখন কিন্তু এই সব কিচ্ছু করার দরকার হবে না। যখন তুমি ভি বের করবা, তুমি এই মাইনাসটা কখন দিবে, এই মাইনাসটা দিবা যদি তোমাকে বলে টি বের করো, যদি তোমাকে বলে ভি বের করো তাহলে আর এটা কিন্তু দেওয়া লাগে না, ঠিক আছে, তখন আর এটা কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না। আমি এটা বি বিন্দুর কথা বলছি এখন। যদি আমি ভি বের করতে যাই তাহলে দেখবা যে অটোমেটিক্যালি অ্যান্সার মাইনাসই আসছে, এখানে এক্সট্রা মাইনাস দিতে হবে না। আর এখানে কি করব, এইখানে ইউ উপরের দিকে ঠিক আছে, এইচ ঠিক আছে, জি নিচের দিকে, ওকে ফাইন। তো আমাকে যদি এইচ বের করতে বলে এটা এইভাবেই থাকবে, নো প্রবলেম। কিন্তু যদি আমি টি বের করতে চাই তাহলে কিন্তু এইখানকার যে হিসাবটা, এটা যেহেতু এইচটা আমাদের এরকমই ছিল উপরের দিকে, তাহলে আমার এখানে নেওয়ার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমি যখন বলবো যে আমার বস্তুটা এখানে নেমে এসেছে, যেখান থেকে মেরেছিলাম সেই নিক্ষেপণ বিন্দুর যে তল, হ্যাঁ, নিক্ষেপণ তল থেকে আরো নিচে নেমে আসছে, তাই যদি হয় তাহলে কি হবে দেখো। এইটার জন্য খেয়াল করি, উপরে মারছিলাম ইউ পজিটিভ, বস্তু যখন এখানে এখানে যখন টাচ করবে তখন এই যে ভি শেষ বেগটা কিন্তু নিম্নমুখী, আবার ওখান থেকে তুমি কিন্তু এখন নিচে নামতেছো, তার মানে তোমার এই যে হাইট এটা অবশ্যই এখন কিন্তু নিম্নমুখী, জি কোন দিকে, নিচের দিকে। তাহলে আমি কি বলবো এখন, ভি ইকুয়ালস টু ইউ, এখন যেহেতু ইউ মাইনাস জিটা আমি লিখে রাখলাম, খেয়াল করি ভি নিম্নমুখী মাইনাস, এইচ নিম্নমুখী, জি নিম্নমুখী, সব মাইনাস, ঠিক আছে। তাহলে এইখানে দেখো আর কোনো ধরনের কোনো ঝামেলা নাই, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, মাইনাস এটা থাকলো, এটা সব ঠিক আছে, এই হিসাব নিকাশ, কারণ আমার ইউ কিন্তু উপরের দিকে ছিল এই জন্য। তো কথা হইল আমি যদি ভি বের করতে চাই তাহলে আমার এইসব কিছু দেওয়ার দরকার নাই, আমি যদি শুধু ভি বের করতে চাই তাহলে আমার এই লাইনটা ঠিক আছে, ইউ প্লাস থেকে উপরের দিকে মারছিলাম আর জি ছিল নিচের দিকে, সেটা ঠিক আছে। এইচ একটু ঝামেলা হবে, দেখো এইচ ইকুয়ালস টু ইউটি হাফ জিটি স্কয়ার। তাহলে এখানে কি করব, ওখান থেকে নিচের দিকে সরণ হয়েছে, এই যে এইচটা ওখান থেকে আমার নিচের দিকে সরণ ঘটছে, তাই জন্য আমি মাইনাস নিব, ইউ প্লাসই থাকবে, জি মাইনাস থাকবে, এই হবে হিসাব, ঠিক আছে। আর যদি তুমি এইচ বের করো, এইচ যদি বের করো তাহলে আর এটা দেওয়ার দরকার নাই, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার দিলে অটোমেটিক্যালি এটা কিন্তু মাইনাস আসবে, মনে রেখো, ঠিক আছে। আর যদি তোমাকে বলে টি বের করো, টি বের করো এটা যদি বলে তাহলে তুমি এখানে এই লাইনটাই রাখবা, এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার, এটা হয়ে যাবে, বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে, তখন তুমি এখান থেকে টি বের করতে পারবা। তাহলে খেয়াল করবা এইচ বের করতে দিলে এই মাইনাস দেওয়ার দরকার নাই, অটোমেটিক্যালি অ্যান্সার এখানে মাইনাসই আসবে। আর যদি এখান থেকে টি বের করতে বলে তাহলে এই মাইনাসটা দিয়ে বোথ সাইডে গুণ করে দেন টি বের করবা, ঠিক আছে, এটা খেয়াল রেখো। তাহলে আশা করি এই সিচুয়েশনটা ফুললি ক্লিয়ার হয়েছে। তো এইটা এত ডিটেইল আমার এক্সপ্লেনেশনের কি প্রয়োজন ছিল সেটা একটু দেখো, প্রয়োজনটা আসলে এখন হবে এই ক্ষেত্রে। দেখো আমি এক্স আর ওয়াই বের করতে চাচ্ছি, তাহলে নিক্ষেপের টি সময় পর পি বিন্দুতে সৃষ্ট আনুভূমিক সরণ এক্স ইকুয়ালস টু এটা, ওকে, যেহেতু আনুভূমিক থাকলো, এটা হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু ভি নট ইন্টু টি, জি তো শূন্য হয়ে গেছে আনুভূমিকের জন্য, আর ভি এক্স নট আমরা একটু আগে দেখেছি ভি এক্স নট আসে কিন্তু শুধুমাত্র কি ভি নট। আচ্ছা, এটা নিয়ে ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে এইবার, তো এখান থেকে আমি একটু টি বের করে রাখতে পারি, টি ইকুয়ালস টু এক্স বাই ভি নট, এটা পরে লাগবে, কোথায় লাগবে দেখাচ্ছি। এবার আমরা যদি বলি যে ওয়াই বের করতে হবে, তাহলে উলম্ব সরণ ওইভাবেই লিখবা, নিক্ষেপের টি সময় পর পি বিন্দুতে সৃষ্ট উলম্ব সরণ, তাহলে উলম্ব সরণ সেটা ওয়াই ভি ওয়াই নট ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার। খেয়াল করো তুমি কিন্তু এখানে যে কাজটা আসলে করছো, তুমি এখান থেকে বস্তুটাকে এভাবে রিলিজ করছো উপর থেকে, তাহলে ওখান থেকে তুমি যে রিলিজ করলা বস্তুটাকে, তুমি যে বস্তুটাকে রিলিজ করলা তার মানে বস্তুটার যে এই যে বেগটা এটা কিন্তু নিম্নমুখী, এবং যখন এসে মাটিতে টাচ করবে শেষ বেগটা ওটাও নিম্নমুখী, গ্র্যাভিটি সেটাও নিম্নমুখী,
এবং উপর থেকে নিচে নামতেছে, তাই না? উপর থেকে নিচে নামতে, তার মানে তোমার যে সরণ, হ্যাঁ, এটাও কিন্তু নিম্নমুখী হচ্ছে আলটিমেটলি। তো তাহলে এই জন্য আমি কিন্তু ওয়াই এর মানে এই জন্য আমাকে কি করা উচিত, এই জন্য আমার কি লেখা উচিত বলো? আমার লেখা উচিত এভাবে, দেখো, যেহেতু নিচের দিকে সরণ এইচটাকে আমি ওয়াই বললে কোনো ভুল নাই, মাইনাস ওয়াই লেখা উচিত। দেন আমার লেখা উচিত হচ্ছে তোমার কি বলে ভি ওয়াই নট ইন্টু টি, হ্যাঁ, দেন হচ্ছে এই যে দিলাম, দেন হচ্ছে এখানে মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক না? এইভাবে আমার কিন্তু লেখা উচিত ওই মাইনাসের হিসাব যদি আমি করি, যেহেতু উপর দিকে আমি প্লাস ধরেছি, নিচের দিকে সব মাইনাস। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমার লেখা উচিত ভি ওয়াই নট ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, সবগুলোকে যদি প্লাস দিয়ে গুণ মানে মাইনাস দিয়ে গুণ করি, এটা তো ভি নট সাইন 0 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এটা তো অটোমেটিক্যালি এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে তো ওয়াই সমান সমান আলটিমেটলি কি হলো, হাফ জিটি স্কোয়ার। দেখছো কোথাকার ক্যালকুলেশন কোথায় চলে আসলো। তার মানে এইটা হচ্ছে তোমার বেসিক, এটা কখনো ভোলা যাবে না, এটা তোমার বেসিক, সেখান থেকে এই ক্যালকুলেশন। তার আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে এটা। ওকে, সুন্দরভাবে তুলে ফেলো। এবার এখান থেকে সামান্য একটু হিসাব নিকাশ আমি যদি করি, দেখো, আমি যদি ওয়াই ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, তো টি এর জায়গায় মানটা আমি যদি বসাই এক্স বাই ভি নট তার হোল স্কোয়ার, তুলেছ নিশ্চয়ই এটা, দেখো কি আসে, হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার, এর পাশে ওয়াই থাকলো, দেন 2y ইকুয়ালস টু জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার, দেন 2 ভি নট স্কোয়ার ইন্টু 2 ভি নট স্কোয়ার বাই জি ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমি যদি এখানে লিখি 4 ভি নট স্কোয়ার বাই হচ্ছে 2g ইন্টু ওয়াই। ওকে, তো এটাকে তাহলে কম্পেয়ার করা যায় এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এর সাথে, হ্যাঁ, তুলনা করা যায়, তুলনা করা যায়। তাহলে যা একটি কিসের বলো তো, পরাবৃত্তের সমীকরণ। যারা হায়ার ম্যাথে সেকেন্ড পেপারে কোনিক্স করেছো বা করো নাই, সামনে তুমি দেখতে পারবা যে এই ইকুয়েশনটা হচ্ছে এক্স্যাক্টলি পরাবৃত্তের সমীকরণ। তাহলে এখান থেকে কিন্তু প্রুফ হয় যে প্রাসের ট্র্যাজেক্টরি বা প্রাসের গতিপথ একটা পরাবৃত্ত, সেটা কিন্তু এখান থেকেও কিন্তু সেটা প্রুফ হচ্ছে। তো এটা দিতে পারে যে প্রাসের গতিপথ একটা পরাবৃত্ত বা পরাবৃত্তাকার, সেটা প্রুফ করো। তো তুমি এভাবে সুন্দর করে প্রুফ করে দিবা। এখানে জাস্ট আমরা ওই যে ধ্রুবকটা ধরেছি ভি নট স্কোয়ার বাই 2g, এটাকে কিন্তু আমরা ধ্রুবক হিসাবে ট্রিট করেছি। ওকে, তো এই হচ্ছে সমস্ত সূত্র। আর একটা সূত্র তুমি শুধু এখান থেকে পাইতে পারো, সেটা হচ্ছে থেটা। কিভাবে? আমরা এখান থেকে যখন লঞ্চ করি তখন ইনিশিয়াল অ্যাঙ্গেল ছিল 0, বাট আমার বস্তু যখন সাপোজ এই পয়েন্টে বা যে কোনো পয়েন্টে তুমি ধরো, এই পয়েন্টে আসার পর আমি একটা স্ট্রেট লাইন এখানে টানতে পারি, তো এখানে দেখো নতুন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ থেটা। তাহলে বলতে পারি নিক্ষেপের টি সময় পর পি বিন্দুতে আনুভূমিক রেখার সাথে সৃষ্ট কোণ থেটা হলে আমরা বলতে পারবো tan থেটা ইকুয়ালস টু কি বলতো, vy বাই vx। হ্যাঁ, অতএব থেটা ইকুয়ালস টু tan ইনভার্স vy বাই vx। তুমি একটু আগে vy কি পাচ্ছিলে, একটু আগে তুমি vy পেয়েছো, মনে করে দেখো gt, আর vx পেয়েছো হচ্ছে v নট। ওকে, এইখানে বসাই দিলে কিন্তু তোমার সেই যে থেটা কত সেটা চলে আসে। আমি একটু সামারি করে দিই। প্রথমত তুমি পাচ্ছিলে বেগের আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। দেন তুমি টি সময় পর একটা বেগ পেলে, সেই বেগের আবার আনুভূমিক উলম্ব উপাংশ দুটো পেলে এবং লব্ধি বেগটা পেলে। দেন তুমি টি সময় পর পি বিন্দুতে এক্স পাচ্ছ, ওয়াই পাচ্ছ, এবং সেখান থেকে এটা যে একটা পরাবৃত্তাকার শেপ হয় সেটা প্রুফ হইলো। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি ওই পি বিন্দুতে অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট হচ্ছে আনুভূমিক রেখার সাথে, এই যে নিক্ষেপণ বিন্দুর সাপেক্ষে আনুভূমিক রেখার সাথে যে অ্যাঙ্গেলটা হয়েছে সেটা হচ্ছে ট্যান থেটার সূত্র থেকে এই যে ট্যান ইনভার্স দিলে থেটা কিন্তু চলে আসতেছে। তো আশা করি এই যে কনসেপ্টটা বা এই যে টাইপটা, এই পুরো কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই কনসেপ্টের উপরে কয়েকটা প্রবলেম দেখব, তাহলে এটা আরও তোমার পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। এই পুরো ব্যাপারটা সুন্দরভাবে আগে খাতায় তুলে নাও, দেন আমরা প্রবলেম শুরু করছি।
আশা করি তুলে ফেলেছো। আমি প্রবলেম দিচ্ছি তোমাদেরকে এখন এখান থেকে, টাইপটা আলোচনার পর এখন এখান থেকে কয়েকটা প্রবলেম যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, দেন তোমরা বাসায় এটার উপরে কাজ করতে পারবা। প্রবলেম: ভূমির 2000 মিটার উচ্চতা দিয়ে 200 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে যুদ্ধ বিমান উড়ে যাবার সময় বোমা ফেলে দিল। বোমা ফেলার স্থান হতে 200 মিটার দূরে বেজ ক্যাম্প, বেজ ক্যাম্প মানে কি? সেনাঘাঁটি, বেজ ক্যাম্প ছিল। ওকে, তো 1 নম্বর হচ্ছে বোমা ফেলার 2 সেকেন্ড পর বেগ কত, মানে 2 সেকেন্ড পরে বোমার বেগটা কত। আর নাম্বার 2, বোমাটি সেনা ঘাঁটিতে আঘাত করবে কিনা, আঘাত করবে কিনা। ওকে, চমৎকার একটা প্রশ্ন। ক্যালকুলেটর নিয়ে সবাই রেডি হয়ে যাও, আমিও ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে গিয়েছি। তো আমরা যদি একটু ছবিটা দেখার ট্রাই করি যে আমাদের এখান থেকে আমাদের বিমান থেকে এটা আনুভূমিকভাবে বলা আছে, দেখো আনুভূমিকভাবে বলা আছে, তো আমি ছেড়ে দিলাম, এভাবে রিলিজ করলাম বোমাটা। তো বেস ক্যাম্পে যদি এভাবে হয় তাহলে বেস ক্যাম্পে লাগার কথা। এখন আমরা দেখবো যে বেস ক্যাম্পে লেগেছে কিনা। তো 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে বোমা ফেলার 2 সেকেন্ড, ওই যে একটা সূত্র ছিল না যে টি সময় পর বেগ কত, রাইট? তো টি সময় পর বেগের সূত্র কিন্তু এটা ছিল v=vx² প্লাস হচ্ছে vy²। তো যাতে গুলিয়ে নেওয়া যায় এখানে বলেছে আনুভূমিক, তো এটাই ছিল v0, ওখানে ছিল হচ্ছে জিটি। মনে করে দেখো, মনে না পড়লে সূত্র রিভিশন করে ফেলো, দেন তুমি কিন্তু এখান থেকে ইজিলি হিসাবটা করতে পারতেছো। তোমার এখানে 9.8 ইন্টু হচ্ছে 2 ফাইন প্লাস হচ্ছে আদি বেগ কত ছিল 200, ওকে স্কোয়ার মানে রুট করলে কিন্তু দেখো তোমার অ্যান্সার আসতেছে 200.958 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তোমার বেগ, সেটা কিনা নিক্ষেপের 2 সেকেন্ড পর। এবার এই বোমাটা সেনাঘাঁটিতে লাগছে কিনা দেখো, এর যে হাইট, এই হাইটটা কিন্তু দেওয়া আছে। তো তুমি জানো যে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে ডিরেক্ট আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। তো আমাদের হাইট ছিল হচ্ছে 2000 মিটার। তো এখান থেকে আমরা টাইম বের করতে পারি যে আসলে কত টাইম পরে ও মাটিতে এসে পড়েছে। 2000 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 রুট ওভার আনসার দিলে আসতেছে হচ্ছে 20.203 সেকেন্ড। এই সময় পরে বোমাটা মাটিতে এসে পড়তে পারবে। এবার এই সময় সে কোথায় গিয়ে পড়েছে, v0 ইন্টু টি। তো তোমার টি যেটা আসছে এটারে 200 দিয়ে গুণ করো, তো এটা আসছে 4040.6 মিটার, উইচ ইজ গ্রেটার দ্যান 200 মিটার। তাহলে আসলে কি হইলো যে তোমার বেস ক্যাম্পে তো লাগলোই না, বরং বেস ক্যাম্প থেকে অনেক দূর সামনে যেয়ে পড়েছে এটা, ঠিক না? তাহলে আনসারটা কি হবে যে আমাদের বোমাটা আসলে ওখান থেকে যে বোমাটা মারা হয়েছে সেটা আসলে বেস ক্যাম্পে লাগে নাই, বরং বেস ক্যাম্প থেকে আরও বেশ খানিকটা সামনে এগিয়ে গিয়ে পড়েছে। ওকে, এরপরে আরেকটা প্রবলেম দিই, একটা মজার প্রবলেম দেখো। প্রবলেমটা দেখলেই তোমার মন ভালো হয়ে যাবে এবং তুমি খুব মজা পাবা। দেখো প্রবলেমটা হচ্ছে এরকম, এটা একটা বিল্ডিংয়ের ছাদ, এই যে এটা বিল্ডিংয়ের ছাদ, এখানে একজন স্ট্যান্ডম্যান আছে। স্ট্যান্ডম্যান কে বলো তো? স্ট্যান্ডম্যান হচ্ছে সিনেমাতে দেখবা যে অনেক উপর থেকে যে ছাদ থেকে বা পাহাড় থেকে নায়করা লাফ দেয়, হ্যাঁ, লাফ দিয়ে অন্য জায়গায় জাম্প করে, তাই তো? তো ওখানে আসলে নায়ক নিজে থাকে না, নায়কের একজন ডামি বা নায়কের বদলে একজন ওইখানে অ্যাক্টিংটা করে, যেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডম্যান। তো এখানে হচ্ছে সেই স্ট্যান্ডম্যান আছে। আর এই বিল্ডিংয়ে এখানে ধরো এটা আরেকটা ছাদ, এই ছাদের হাইট হচ্ছে 10 মিটার, এই ছাদের হাইট হইতেছে 5.2 মিটার, আর মাঝখানে যে আনুভূমিক দূরত্ব সেটা হচ্ছে 6.2 মিটার। তো এই প্রবলেমটা কিন্তু আসছিল হচ্ছে বুয়েটে একটা প্রবলেম এটা, যে স্ট্যান্ডম্যান লাফ দিয়ে এই ছাদে পড়তে চায় এবং সেই বেগটা হচ্ছে আনুভূমিক 4.5 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগ, ঠিক আছে? স্ট্যান্ডম্যান
এই ছাদ থেকে লাফ দিয়ে এই ছাদে পৌঁছাতে চায়, এখন তুমি কি তাকে পরামর্শ দিবা কিনা? লাফ দেওয়ার জন্য তুমি তাকে সাজেস্ট করবা কিনা, নাকি তুমি বলবা যে না লাফ দিও না? কি করবা তুমি? এটা তোমার কাছে জানতে চাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তাহলে স্ট্যান্ডম্যান লাফ দিয়ে এইখান থেকে একদম জাম্প করে এখানে যেতে চায়, সে যেতে পারবে কিনা আগে তোমাকে এটা অঙ্ক করতে হবে। এখন স্ট্যান্ডম্যান তো আর অঙ্ক করে নাই, অঙ্ক কে করবে? অঙ্ক করবো হচ্ছে তুমি বা আমরা করবো হচ্ছে অঙ্কটা। স্ট্যান্ডম্যান কিন্তু অঙ্কটা করে নাই। তাহলে সে কিভাবে? সে তার প্র্যাকটিস থেকে চর্চা করে দিনের পর দিন এইভাবে লাফটাপ দেয়, এই আইডিয়া থেকে সে বুঝতে পারবে। নদীর মাঝি যেমন নৌকা পার হওয়ার সময় কিন্তু অঙ্ক করে নেয় না, রোনালদো যেমন গোল দেওয়ার সময় কিন্তু অঙ্ক করে না, তাই না? তো এটাও তাই, সে কিন্তু অঙ্ক করে না, অঙ্ক আমরা করব, যে আমরা তাকে পরামর্শ দিব কিনা। তাহলে ওই ছাদের হাইট আর এই ছাদের হাইটের মধ্যে একটা ডিফারেন্স আছে, দেখো 10 আর 5.2, এটার জন্য কিন্তু ক্যালকুলেটর লাগবে না, 4.8 মিটার। তো এই 4.8 মিটার নেমে আসতে তোমার কত টাইম লাগে এইটা আগে ফাইন্ড আউট করো। হাফ জিটি স্কোয়ার, এখান থেকে কিন্তু টি পাচ্ছ, রাইট? 4.8 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 হোল রুট দিলে আমার অ্যান্সার আসতেছে 0.9897 সেকেন্ড। এবার এই সময়ে তুমি কত দূরে যাইতে পারো? V0 ইন্টু টি। তোমার এখানে দেখো V0 ছিল কিন্তু 4.5 ইন্টু 4.5, আমার আনসার আসতেছে 4.45 মিটার, উইচ ইজ লেস দ্যান 6.2 মিটার। মজার বিষয়। তাহলে কি ঘটবে বলো? এই ছাদ থেকে এই ছাদে যাইতে গেলে আনুভূমিক দূরত্ব হয় 6.2 মিটার, বাট আমার এই লোকটা কাভার করতে পারছে অনলি 4.5 মিটার। মানে কি হয় বলতো? ও যদি লাফ দেয় ও কিন্তু ছাদে পৌঁছাতে পারবে না, রেদার ও এরকম একটা জায়গায় পড়ে কি হবে? থেতলে যাবে। মানে একটা রক্তারক্তি অবস্থা। তাহলে অঙ্কটা তুমি করতেছো, তোমার কাছে খাতা কলম ক্যালকুলেটর আছে, তাহলে বুয়েটের প্রশ্ন এটাই ছিল, তুমি কি তাকে সাজেস্ট করবা কিনা? তাহলে তোমার পরামর্শ কি হবে? যে না, তুমি লাফ দিও না, কারণ তুমি তোমার ওই বেগে যদি লাফ দাও তাহলে তুমি এই ছাদে তো পৌঁছাইতেই পারবে না, বরং তোমার মৃত্যু ঘটতে পারে। তাহলে তুমি তাকে বলবা যে না, লাফ দেওয়া যাবে না। একটা মজার প্রশ্ন ছিল, বুয়েটের প্রশ্ন। নেক্সটে আমি আরেকটা প্রবলেম দেখাই তোমাদেরকে। দেখো, এটাও যুদ্ধ বিমানেরই প্রবলেম। এটা একটি যুদ্ধ বিমান ভূমি হতে 3 কিলোমিটার উচ্চতায় 200 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে উড়ে যাচ্ছে। একজন সৈনিক তার মাথার ঠিক উপরে বিমান দেখে 500 মিটার পার সেকেন্ড বেগে গুলি করলো। গুলিটি বিমানে লাগলে থিটা নট কত? ঠিক আছে, আমি একটু সংক্ষেপেই লিখলাম, বেশি আর বাড়ালাম না। থিটা নট কত? প্রশ্নটা আগে সুন্দরভাবে তোলো এবং পড়ো। এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন, বেশ বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, একটা যুদ্ধ বিমান ছিল যেটা ভূমি থেকে 3000 মিটার হাইট দিয়ে এত বেগে উড়ে যাচ্ছে আনুভূমিকভাবে। একজন সৈনিক ঠিক তার মাথার উপরে যখন বিমানটাকে দেখেছে, সে কিন্তু গুলি করেছে। গুলিটি বিমানে লেগেছে কত কোণে মারলে? এখানে একটা বোঝার বিষয় আছে। দেখো, সৈনিক যখন দাঁড়ানো থাকে তাদের ট্রেনিংয়ে বিষয়গুলো আসলে শেখানো হয়। সৈনিক তার মাথার উপরে যখন বিমানটাকে দেখেছে, ধরো এইটা আমাদের সেই সৈনিক সাহেব, বিমানটা ঠিক যখন তার মাথার উপরে 3000 মিটার উপরে, সে কিন্তু খাড়াভাবে গুলিটা করে নাই। কারণ খাড়াভাবে গুলি করলে 3000 মিটার ওই গুলিটা যেতে যেতে বিমান কিন্তু সরে যাবে, রাইট? বিমানটা সামনের দিকে সরে যাবে। তো বিমানটা যেহেতু এরকম সামনের দিকে যাচ্ছিল, সে কিন্তু গুলিটা ভূমির সাথে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে করেছে, এরকম একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে গুলি করেছে। এবং একটা সার্টেন মোমেন্ট পরে আমাদের বিমানটা যখন কিনা ওই জায়গায় আসবে, গুলিটা কিন্তু বিমানে লাগবে। এরকমের একটা কথা কিন্তু আসলে বলা আছে এখানে। মানে সে কিন্তু গুলিটা খাড়াভাবে করে নাই, ভূমির সাথে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে করেছে। করলে হয়েছে কি, বিমানটা ওই সময় উড়ে ঠিক ওইখানে এসে পৌঁছাইছে, আর গুলিটাও ওখানে গিয়ে পৌঁছাইছে।
ফলে গুলিটা বিমানে লাগছে। তাহলে বিমানটা কিন্তু যাচ্ছিল কিভাবে বলো? আনুভূমিকভাবে। তাহলে বিমানের ক্ষেত্রে আমি যদি বলি, দেখো বিমানের ক্ষেত্রে তাহলে এই দূরত্বটা আর গুলির ক্ষেত্রে এই দূরত্বটা কিন্তু আসলে কেমন হবে? সমান হবে। সেম টাইমে সেম জায়গায় গুলিটা বিমানটা হাজির হয়েছে, দ্যাটস ওয়াই গুলিটা বিমানে লাগছে। কনসেপ্টটা কিন্তু এটাই, একই সময় একই জায়গায় গুলি বিমান দুজনে হাজির, তখনই কিন্তু গুলিটা বিমানে লাগলো। আলাদা আলাদা সময় হইলে কিন্তু হবে না। তাহলে বিমানের ক্ষেত্রে ডিস্টেন্সটা হচ্ছে x ইকুয়ালস টু v0 ইন্টু টি, এবং তোমার এখানে x তো দেওয়া নাই কিন্তু v0টা দেওয়া আছে। তাহলে যেটা হবে যে তুমি এখানে x ইকুয়ালস টু v0 ইন্টু টি আমরা এইভাবে রাখি, দেখি তারপরে কি হয়। এবার গুলির ক্ষেত্রে যদি বলি, গুলির ক্ষেত্রে হিসাবটা হচ্ছে এরকম যে x ইকুয়ালস টু v0 cos θ, এটা যেহেতু প্রাস আকারে যাচ্ছে এটা, তো আমি এটাকে কিন্তু 1 নম্বর দিতে পারি। এটাকে আমি আচ্ছা আমি এখানে মানটা বসাই, এখানে আমি মান বসাই তারপরে 1 নম্বর দিই। ওইটা হচ্ছে 200 ইন্টু টি। হ্যাঁ, আর এই জায়গাটায় যেহেতু ডিস্টেন্সটা সেম হবে, বিমানের অতিক্রান্ত যে দূরত্ব আর এই প্রাসটা মানে এই গুলিটার যে অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব এটা সেম হবে। তো তাহলে এটা কত ছিল? 500 cos θ নট। কনসেপ্টটা কিন্তু সোজা, ওই একই সময়ের ব্যবধানে, হ্যাঁ মানে একই সময়ের ব্যবধানে বিমানটা যে আনুভূমিক দূরত্ব অতিক্রম করেছে আর প্রাসের আনুভূমিক দূরত্বটা আসলে কেমন হবে? সেম হবে, তাহলে গুলিটা বিমানে লাগবে। তো তাহলে এটা 2 নম্বর দিয়ে দাও। এখন দেখো হয়ে গেল 1 ও 2 হতে 200 ইন্টু টি ইকুয়ালস টু 500 cos θ নট ইন্টু টি। তাহলে টি কেটে গেল, 200 ভাগ 500 2/5 ইকুয়ালস টু cos θ নট। যাদের কাছে ক্যালকুলেটর আছে ঝটপট ক্যালকুলেশনে বসিয়ে দাও, cos ইনভার্স 2 ডিভাইডেড বাই 5, আনসার আসতেছে হচ্ছে 66.42 ডিগ্রি। ওকে, তাহলে আশা করি এই ক্লাসটা, এই লেকচারটা পুরোপুরি তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এবং আজকে আমরা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ফুল কনসেপ্ট ডিটেইল আলোচনা করেছি, 3টা প্রবলেম সলভ করাইছি যাতে এই টাইপটা তুমি ভালোভাবে বুঝতে পারো। নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিও লেকচারে আরও গুরুত্বপূর্ণ এটার পরবর্তী যে টাইপসগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন হবে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই টাইপসের প্রবলেমগুলো, এই টাইপের বেসিক এই ক্লাসটা ভালো তুমি দেখো, প্রয়োজনে বারবার দেখো, বোঝার চেষ্টা করো, সুন্দরভাবে নোট করো, এবং এই টাইপসের প্রবলেমস তোমার বইতে যেখানে যেখানে আছে তুমি সেখান থেকে করে ফেলো। এবং এই চ্যাপ্টারের যে প্র্যাকটিস শিটটা সেটার পিডিএফটা যদি লাগে আমার হোয়াটসঅ্যাপে নক দিও, আমি পিডিএফটা তোমাকে সেন্ড করে দিব বা মেইল করে দিব। ওকে, তুমি সেখান থেকেও কিন্তু প্র্যাকটিস করতে পারবা। তো পরবর্তী ক্লাস পর্যন্ত ওয়েট করো এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।